রথযাত্রার আগের দিন জগন্নাথ দেবকে রাজা হিসাবে শপথ গ্রহণ করানো হয়। আমি এখন দাঁড়িয়ে আছি একদম গর্ভগৃহের সামনে। 1885 সালে মার্টিন বার্ন কোম্পানি কর্তৃক এই হলো রাস্তা, আর এই রাস্তা দিয়ে এই যে গলিটা দিয়ে ঢুকলেই সামনেই হচ্ছে রথ, একদম সামনে চলে এসছে। রথ কিন্তু বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে গুন্ডিচা মন্দিরের দিকে। চলুন তবে শুরু করা যাক সমস্ত তথ্য দিয়ে ঠাসা আজকের এই পর্বটা। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। আজকে জুন মাসের 27 তারিখ, আর আজকে অনুষ্ঠিত হচ্ছে পুরীতে সবথেকে বড় জগন্নাথের উৎসব, রথযাত্রা পালন হচ্ছে। আর কিছুদিন আগে দীঘায় হয়েছিল জগন্নাথ দেবের নতুন মন্দির প্রতিষ্ঠা, সেখানেও আজকে রথযাত্রা পালন হচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে। তবে আমি আপনাদের আজকে কোনো দীঘা বা পুরী রথযাত্রা দেখাবো না। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভারতবর্ষের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা বা বাংলার প্রথম প্রাচীনতম রথযাত্রা, মাহেশের রথযাত্রা। তো আমি আজকে এই পর্বে আপনাদের সঙ্গে পুরো মাহেশের রথযাত্রা শেয়ার করব, সঙ্গে থাকছে অনেক তথ্য। তো দেখতে থাকুন আজকের পুরো এই পর্বটা। শীত, গ্রীষ্ম, বর্ষা, হাওড়া স্টেশন কিন্তু সবসময় এইরকমই জমজমাট থাকে। বঙ্গে চলছে এখন বর্ষা, কখনো বৃষ্টি কখনো রোদ। 2:40 আছে ব্যান্ডেল লোকাল, সেই ট্রেনটাই ধরবো। তার আগে একটা ট্রেন ছিল যেটা 5 মিনিট আগে বেরিয়ে গেছে। তো এই ট্রেনটাকে ধরেই আমি নামবো হচ্ছে রিষড়াতে। আর হাওড়া থেকে রিষড়া পর্যন্ত টিকিট নিল 5 টাকা। তো উঠে পড়বো এখন ট্রেনে। সময় এখন 2:47। ট্রেন ছেড়ে দিল প্রায় 7 মিনিট লেট করে হাওড়া স্টেশন থেকে। হাওড়া থেকে রিষড়া পর্যন্ত যেতে মাঝখানে স্টপ পড়বে টোটাল 6টা, আর টোটাল কিলোমিটার 15 কিলোমিটার। টাইম লাগবে মোটামুটি ধরে নিন 20 থেকে 25 মিনিট মতো। সময় এখন 3:15। পৌঁছে গেলাম রিষড়া স্টেশনে। এবার আমি নেমেছি হচ্ছে 3 নম্বর স্টেশনে। এবার এখান থেকে এই ফ্লাইওভার ধরে আমরা যাব 1 নম্বর স্টেশনের দিকে, মানে 1 নম্বরের দিকে। ওখান থেকে নামবো, ওখান থেকেই টোটো ধরবো। এই হলো বাইরে যাওয়ার রাস্তা। এখান থেকে আপনি পেয়ে যাবেন টোটো। এই যে টোটো স্ট্যান্ড, এই টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে বেরিয়ে যাব। আমি টোটোতে বসে গেছি। এই টোটো স্ট্যান্ডটার নাম হচ্ছে ওভারব্রিজ টোটো স্ট্যান্ড। আর এখান থেকে আপনি যদি জগন্নাথ মন্দির যান তাহলে একদম আপনাকে বলছে জগন্নাথ মন্দিরের সামনে, মানে পেছনের দিকটাতে নামিয়ে দেবে। ওখান থেকে আপনাদের একটুখানি হেঁটে সামনের দিকে আসতে হবে। আর ভাড়া নেবে কিন্তু পার পার্সন এখান থেকে জগন্নাথ মন্দির পর্যন্ত 20 টাকা করে। মাহেশের রথযাত্রায় যেতে গেলে আপনারা শ্রীরামপুর দিয়েও যেতে পারেন, কিন্তু সেক্ষেত্রে একটুখানি হাঁটাটা আপনাদের একটুখানি বেশি হবে।
সবথেকে সহজ রাস্তা হলো আপনাদের রিষড়ায় নামুন, এখান থেকে টোটো আপনাদের ঠিক জায়গায় ছেড়ে দেবে। সময় এখন 3:26। আমাকে যে টোটো একটু আগে দাঁড় করিয়ে দিল, মানে ওর পরে আর যেতে পারবো না, কারণ নো এন্ট্রি চারিদিকে। তো আমি একটা অলিগলি দিয়ে ভেতর দিয়ে যাচ্ছি, সবাই যাচ্ছে ওই অলিগলি দিয়ে যাচ্ছি। সামনেই হচ্ছে, এই সামনে মন্দির দেখতে পাওয়া যাচ্ছে, আপনাদের আমি দেখাচ্ছি। সামনে এটা হচ্ছে মন্দির, আর এই রাস্তাটা হচ্ছে, আপনি যদি এইটা দিয়ে সোজা যান তাহলে এটা মন্দিরের পেছন দিক দিয়ে যাবেন, আর এই রাস্তাটা দিয়ে যদি যান তাহলে মন্দিরের সামনের দিক দিয়ে যাবেন। মোটামুটি পৌঁছে গেছি বাংলার একদম প্রাচীনতম রথযাত্রার সামনে। এই মন্দিরের গেট, সামনের দিকের গেট, আর এই দড়ি বার করছে। চলে এসেছি জগন্নাথের যে রথযাত্রা তার একদম সামনে। এই সামনে হলো গেট, আর সামনেই দেখতে পাওয়া যাচ্ছে রথ, জগন্নাথ দেবের রথ। 1396 সাল থেকে বা 628 বছর ধরে প্রচলিত হয়ে আসছে মহেশের এই রথযাত্রা। এখনো পর্যন্ত রথের দড়ি টানা শুরু হয়নি। এখনো যে অ্যানাউন্সমেন্ট করলো জগন্নাথ দেবকে তোলা হচ্ছে রথে, তারপরেই আস্তে আস্তে রথের দড়ি টানা স্টার্ট হবে। আর এই রথযাত্রার সময় 1 মাস ধরে চলে কিন্তু মহেশের স্নানপিড়ি ঘাটে মেলা। জগন্নাথ দেবের প্রথম মন্দিরটি কিন্তু শেওড়াফুলি রাজা মনোহর রায় তিনি প্রতিষ্ঠা করেছিলেন, আর তিনি একটা জমি দান করেছিলেন এই জগন্নাথ মন্দির প্রতিষ্ঠানের জন্য, যেই জমিটি শ্রীরামপুরের মাহেশে, মানে এই জায়গাতেই। এই যে আপনাদের আমি যে বললাম যে রথযাত্রার সময় 1 মাস ধরে চলে মেলা, সেটা হচ্ছে এই যে এই সাইডে আছে, এই যে মেলা হচ্ছে, চলছে, চালু হয়ে গেছে মেলা। মাহেশের এই যে রথটা আপনারা দেখছেন, এটা কিন্তু 1885 সালে মার্টিন বার্ন কোম্পানি কর্তৃক কৃষ্ণ রাম বসুর পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছিল। সেই সময় খরচা হয়েছিল প্রায় 20 লক্ষ টাকা। আর এই রথের উচ্চতা হচ্ছে 50 ফিট, আর ওজন হচ্ছে 125 টন। মাহেশের এই রথযাত্রার একটা ইতিহাস আছে, আসুন আমরা শুনে নিই সেই ইতিহাস, সেই গল্প। 4র্দশ শতাব্দীর গোড়ার কথা। বাঙালির এক মহান ঋষি ব্রহ্মানন্দ ব্রহ্মচারী পুরীতে তীর্থযাত্রা করতে গিয়েছিলেন। তার ইচ্ছা ছিল জগন্নাথকে নিজের হাতে ভোগ উৎসর্গ করার, কিন্তু মন্দির কর্তৃপক্ষ তা করতে বাধা দেয়। ভগ্নহৃদয় ব্রহ্মানন্দ মৃত্যু পর্যন্ত উপবাস করার সিদ্ধান্ত নেয়। 3য় দিনে তিনি স্বপ্নে ভগবানের কণ্ঠস্বর শুনতে পায়। বলে, ব্রহ্মানন্দ, বাংলায় ফিরে যাও। ভাগীরথীর তীরে তুমি মাহেশ নামে একটি স্থান পাবে, সেখানে আমি তোমাকে একটি বিশাল দারুবৃক্ষ পাঠাবো। এই কাষ্ঠ দিয়ে তুমি বলরাম, সুভদ্রা আর আমার মূর্তি তৈরি করো। তোমার হাতে ভোগ পেতে আমি আগ্রহী। তাই ব্রহ্মানন্দ মহেশের কাছে ফিরে এসে সাধনা শুরু করেন। তারপর একটি ভয়ঙ্কর বৃষ্টির রাতে সেই দারুবৃক্ষ মহেশের কাছে আবির্ভূত হয়। তিনি জলে ঝাঁপিয়ে পড়ে তা গ্রহণ করেন। তারপর তিনি ওই কাষ্ঠ দিয়ে একটি পবিত্র ত্রিমূর্তি তৈরি করেন এবং একটি মন্দিরও স্থাপন করেন। সন্ন্যাস গ্রহণের পর শ্রী চৈতন্য পুরীর উদ্দেশ্যে রওনা হন। পথে তিনি মহেশের কাছে পৌঁছান। ধ্রুবানন্দের মন্দির পরিদর্শনের পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন
এবং গভীর সমাধিতে ডুবে যান। চৈতন্য মহেশের নামকরণ করেন নব নীলাচল অর্থাৎ নতুন পুরী। পরে বৃদ্ধ ধ্রুবানন্দ তাকে মন্দিরের দায়িত্ব নিতে অনুরোধ করেন। তার অনুরোধে তিনি তার 12টি গোপালের মধ্যে পঞ্চম কমলাকর পিপিলাইকে মন্দিরের সেবায়েত করেন। কয়েকদিন পর ধ্রুবানন্দ মারা যায়। কমলাকর পিপিলাই ছিলেন শ্রী চৈতন্যের 12 গোপালের মধ্যে পঞ্চম। তিনি ছিলেন সুন্দরবনের জমিদারের পুত্র। তিনি যুক্তিবিদ্যা এবং অধ্যয়নের জন্য নবদ্বীপে এসেছিলেন। পরে তিনি মহাপ্রভুর অতি প্রিয় হয়ে ওঠেন এবং তার পরিচর্যায় যোগ দেন। মাহেশে মন্দিরের দায়িত্ব নেওয়ার পর তিনি সেখানেই থেকে যান এবং তিনি প্রথম মাহেশে এই বিখ্যাত রথযাত্রার সূচনা করেছিলেন। এখন হচ্ছে আরতি, তারপরেই রথের দড়ি টানা হবে। এই রথযাত্রার আগে পূর্ণিমা তিথিতে স্নান যাত্রা অনুষ্ঠান করা হয়। তখন জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে স্নান করানো হয়। স্নান করানোর ফলে জগন্নাথ, বলরাম, সুভদ্রা জ্বরে আক্রান্ত হয়। আর এই জ্বর সারানোর জন্য কোথা থেকে ডাকা হয় ডাক্তার? না, আরামবাগ, গোঘাট আর ঘাটাল থেকে 3 জন ডাক্তার আসে এবং ওষুধ হিসাবে একটা তরল পদার্থ দেয়। সেই তরল পদার্থ মূর্তিগুলোকে প্রয়োগ করা হয় এবং তারপর আস্তে আস্তে জ্বর সেরে ওঠে। রথের দড়ি টানা স্টার্ট হয়ে গেছে। টোটাল 12টি রথের চাকা আছে আর প্রত্যেকটি চাকার পরিধি 12 ইঞ্চি। আমি রথ থেকে একটুখানি দূরে দাঁড়িয়ে আছি। আমি দেখতে পাচ্ছি সামনে রথ আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসছে। আমি আপনাদের একদম সামনে থেকে দেখাবো। পুরীর যে মূর্তিগুলো আছে, পুরীর রথযাত্রার যে মূর্তিগুলো আছে, সেই মূর্তিগুলোকে কিন্তু 12 বছর অন্তর অন্তর চেঞ্জ করা হয়। কিন্তু এই মাহেশের এই কমলাকর পিপিলাই কর্তৃক প্রতিষ্ঠিত এই মূর্তিগুলোকে কিন্তু এখনো পর্যন্ত ব্যবহার করা হয়। স্নানযাত্রার 2 দিন পর আর রথযাত্রার 2 সপ্তাহ আগে একটা অনুষ্ঠান হয় এই মাহেশের রথযাত্রায়। সেটা হলো অঙ্গারক অনুষ্ঠান। সেটাতে কি হয় না, মূর্তিগুলিকে একটি ঘরে বন্ধ করে ভেষজ রঞ্জক দিয়ে রং করা প্রক্রিয়া চলে। আর এই অনুষ্ঠানটাকেই বলা হয় অঙ্গারক অনুষ্ঠান। শিল্পী এই প্রতিমাগুলোকে রং করার সময় তার মুখ, প্রতিমাগুলোর মুখ আর চুল ঢেকে রাখেন। আর একবার করে সবজি খান, দিনে একবার করে শুধু সবজি খান। আর এই প্রতিমা রং করার জন্য কোনো পারিশ্রমিক বাবদ কোনো কিছুই নেন না। রথযাত্রার আগের দিন জগন্নাথ দেবকে রাজা হিসাবে শপথ গ্রহণ করানো হয় এবং তার পরের দিন জগন্নাথ দেবকে একদম রথের চূড়ায় বসানো হয়। তারপর বলভদ্রকে বসানো হয় এবং তারপর বসানো হয় সুভদ্রাকে। একটা নীলকণ্ঠ পাখি এনে একদম রথের চূড়ায় বসানো হয়। আর নীলকণ্ঠ পাখিটা যখন উড়ে যায় তারপর থেকেই শুরু হয় রথ টানা, মানে শোভাযাত্রা। মাহেশের এই রথ কিন্তু 1 কিলোমিটার পুরো টেনে নিয়ে যাওয়া হয় গুন্ডিচা মন্দির অর্থাৎ মাসির বাড়ি। শুরু করা হয় স্নানপিড়ি ঘাট অর্থাৎ যেখানে আমরা আপনাদের দেখালাম যে মেলাটা হচ্ছে, ওখান থেকে একদম জিটি রোড ধরে একদম 1 কিলোমিটার পর্যন্ত যাবে। 1 কিলোমিটার পর্যন্ত গিয়ে ওখানে গুন্ডিচা মন্দির অর্থাৎ মাসির বাড়ি আছে, অত দূর পর্যন্ত যাবে। আর দড়ি টানবে প্রায় 2 থেকে 3 লক্ষ মানুষ। আর ওখানে 7 দিন পর্যন্ত থাকবে। 8 দিনের দিন আবার টেনে
এইখানে নিয়ে আসা হবে, মানে সানপিড়ি ঘাট পর্যন্ত আবার টেনে নিয়ে আসা হবে। অসাধারণ লাগছে, বিশ্বাস করুন, এই প্রাচীনতম এই রথযাত্রা দেখতে অসাধারণ লাগছে। এর আগে আমি পুরীতে গিয়েছিলাম, পুরী গিয়ে কভার করেছিলাম আগের বছরে। এবছরে আমি মাহেশে এসেছি, অসাধারণ লাগছে। মাহেশের এই রথযাত্রা নিয়ে মানুষের যে উন্মাদনা, সেটা এইখানে না আসলে আপনারা কিছুতেই বিশ্বাস করতে পারবেন না বা বুঝতে পারবেন না। রথ একদম সামনে চলে এসছে, সামনে একদম সামনে, আমার সামনে দেখতে পাচ্ছি। রথের একদম ওপরে কক্ষে যে জগন্নাথ দেবের মূর্তিটাকে বসানো হয়েছে সেইটা দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, এত কাছ থেকে কোনোদিন রথ দেখেছেন? দেখে নিন একবার, একদম সামনে দাঁড়িয়ে আছে। আমার পেছনে এই যে হচ্ছে রথ, রথ কিন্তু বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে গুন্ডিচা মন্দিরের দিকে। সামনে আছে রথ, বেরিয়ে যাচ্ছে গুন্ডিচা মন্দিরের দিকে। আমি আর গুন্ডিচা মন্দিরের দিকে যাব না, আমি আস্তে আস্তে চলে যাব বাড়ির দিকে। আর বাড়ির দিকে যেতে গিয়ে আমি আপনাদের এখানকার যে জগন্নাথ মন্দিরটা আছে সেইটা আপনাদের অল্প কিছুটা দেখিয়ে দিব। যে এক মাসব্যাপী যে মেলাটা চলে সেই মেলাটা হলো, এখানে হচ্ছে গেট, তখন ভিড় ছিল আপনাদেরকে দেখিয়েছিলাম, এখন আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই হলো ঢোকার গেট, আমি ঢুকবো না, সামনে ভিড় আছে কিন্তু মেলার ভেতরে প্রচণ্ড। আর এই মেলা বাইরেও কিন্তু বসেছে। এই হলো রাস্তা, আর এই রাস্তা দিয়ে এই যে গলিটা দিয়ে ঢুকলেই সামনেই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। আমি কোনোদিন এখনো পর্যন্ত মাহেশে আসিনি আর এই জগন্নাথ দেবের মন্দিরে ঢুকিনি। আজকে এই রথযাত্রা উপলক্ষে আমিও ঢুকবো আর আপনাদেরও দেখিয়ে দেবো হালকা করে জগন্নাথ দেবের মন্দির। এই হলো মন্দির চত্বর, সামনে দিয়ে গেট, আশেপাশে দোকান বসেছে অনেক, আর সামনে হচ্ছে মেন দুয়ার। মন্দিরের ভেতরে ঢুকলাম এই গেট দিয়ে, এই হলো ঢুকে গেলাম। আজকে কিন্তু প্রচণ্ড ভিড়। এই যে একটু আগে যে আমি আপনাদের বললাম যে এই শেওড়াফুলির রাজা মনোহর রায় যে একটা জমি দান করেছিল জগন্নাথ দেবের মন্দির স্থাপনের জন্য, এই সেই জায়গা মাহেশের, এই জায়গাতেই এখন জগন্নাথ দেবের এই মন্দিরটি আছে। আমি একটু আপনাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মেন গেট, এই গেটটা দিয়ে আমি ভেতর দিকে ঢুকলাম। ঢুকেই আপনারা দেখতে পাবেন যে এইখানে একদম সামনে আছে হচ্ছে নাট মন্দির, আর নাট মন্দিরের উল্টো দিকেই আছে, একদম পেছন দিকেই আছে
মেন যে মূল যে মন্দিরটা আছে আমি আপনাদের নিয়ে গিয়ে দেখাচ্ছি। এটা হলো নাট মন্দির, আর এই পাশ দিয়ে যাচ্ছি আমরা। ভালোভাবে সাজিয়েছে আজকের এই রথযাত্রা উপলক্ষে। দেখুন এই মন্দিরের চূড়া, এটাই হচ্ছে মূল মন্দির। এই হলো মন্দির। আমি এখন দাঁড়িয়ে আছি একদম গর্ভগৃহের সামনে, মানে মাহেশের যে মন্দিরটা আছে, মূল যে মন্দিরটা, সেই মন্দিরের সামনে। ভেতরে জগন্নাথ দেব নেই, কারণ তাকে উঠিয়ে নিয়ে গেছে। সে এখন রথে আছে, যাবে হচ্ছে গুন্ডিচা মন্দির অর্থাৎ মাসির বাড়ি। এই ছিল মন্দির চত্বর। আপনারা যদি শ্রীরামপুরে আসেন বা মাহেশে আসেন তাহলে অবশ্যই এই মন্দিরটাকে একবার হলেও ঘুরে যাবেন, ভালো লাগবে। ভেতরটা বেশ সুন্দর। চলে এলাম মন্দিরের সামনে থেকে একটা টোটো নিয়ে রিষড়া স্টেশনের সামনেই আছে রিষড়া স্টেশন। চলে যাব এবার, ট্রেন ধরবো, ট্রেন ধরে বাড়ির দিকে চলে যাব। এত প্রাচীন একটা রথযাত্রা দেখে আমি তো আপ্লুত। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। আজকে তবে এইটুকুনি, দেখা হচ্ছে পরের কোনো পর্বে। ততদিন আপনারা খুব ভালো থাকুন, হাসি খুশি থাকুন। টাটা।